আর্থিক স্বাধীনতার স্বপ্ন তো আমরা প্রায় সবাই দেখি, তাই না? কিন্তু মাস শেষে খালি হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট বা হঠাৎ করে আসা কোনো খরচের চাপ, এই কঠিন বাস্তবতাটা অনেকের স্বপ্নকেই সত্যি হতে দেয় না। আজ আমরা ওয়ারেন বাফেটের চিন্তাভাবনা আর দর্শন নিয়ে লেখা একটি বইয়ের সারাংশ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এক গভীর আলোচনায় ডুব দেব। আমাদের আজকের লক্ষ্য কিন্তু কোনো দ্রুত ধনী হওয়ার কৌশল শেখা নয়, বরং বিশ্বের অন্যতম সফল একজন বিনিয়োগকারীর চিন্তার জগৎটাকে বোঝা। এই আলোচনাকে শুধু কিছু টিপসের তালিকা হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে একটা ব্লুপ্রিন্ট, একটা নকশা। দেখুন, বাফেটের দর্শনটা কোনো জাদুমন্ত্র নয়। এর ভিত্তি হলো ধৈর্য, চক্রবৃদ্ধি সুদের শক্তি আর আবেগহীন যুক্তিসঙ্গত সিদ্ধান্তের মতো কিছু মৌলিক নীতি। এটা টাকাকে ভয় বা চিন্তার বস্তু হিসেবে না দেখে নিজের নিয়ন্ত্রণে থাকা একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। একদম, আমাদের আলোচনার উদ্দেশ্য ঠিক এটাই। টাকা শুধু উপার্জন করা নয়, বরং একে পরিচালনা করা, বাড়ানো আর বুদ্ধি দিয়ে ব্যবহার করার শিল্পটা বোঝা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দুর্গের নকশাটা কিন্তু সবার জন্য। ছাত্র, চাকুরিজীবী বা ব্যবসায়ী, যে কেউই নিজের জীবনে এই নীতিগুলো প্রয়োগ করতে পারে। তাহলে চলুন এই দুর্গের ভিত্তিটা কি তা দিয়েই শুরু করা যাক। বইয়ের শুরুতেই সম্পদশালী চিন্তাভাবনা বা ওয়েলথ মাইন্ডসেটের ওপর খুব জোর দেওয়া হয়েছে। একটা সাধারণ উদাহরণ আমরা প্রায়ই শুনি। ধরুন, একজন মাস শেষে বেতন পেয়েই সব খরচ করে ফেলেন, আর অন্যজন সীমিত আয় থেকেও কিছু অংশ বাঁচিয়ে বিনিয়োগ করেন। বহু বছর পর তাদের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়, এটা তো আমরা জানি। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা জানা সত্ত্বেও বেশিরভাগ মানুষ প্রথম ব্যক্তির মতো আচরণ করে কেন? এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা কি? আপনি একেবারে মূল জায়গায় প্রশ্নটা করেছেন। এটা আসলে আমাদের মস্তিষ্কের গঠন আর আমাদের প্রবৃত্তির লড়াই। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য তৈরি। মাস শেষে নতুন একটা গ্যাজেট কেনা বা দামি রেস্তোরাঁয় খাওয়ার যে আনন্দ, সেটা ভবিষ্যতের আর্থিক সুরক্ষার চেয়ে অনেক বেশি বাস্তব আর আকর্ষণীয় মনে হয়। বাফেটের দর্শনটা হলো এই স্বাভাবিক প্রবৃত্তিকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করার একটা প্রশিক্ষণ। এর মানে হলো টাকাকে সম্মান করা, টাকাকে শুধু খরচের বস্তু না ভেবে একে নিজের একজন কর্মী বা একটা বীজ হিসেবে দেখা। যে বীজ বা কর্মীকে আপনি আজ কাজে লাগাচ্ছেন, সে ভবিষ্যতে আপনার জন্য আরও সম্পদ তৈরি করে আনবে। বাফেটের নিজের জীবনী তো এর সবচেয়ে বড় উদাহরণ। $100 বিলিয়ন মালিক হয়েও তিনি কয়েক দশক ধরে একই সাধারণ বাড়িতে থাকেন, পুরনো মডেলের গাড়ি চালান। কিন্তু অনেকেই ভাবতে পারেন এটা তো বিলিয়নিয়ার্সদের জন্য বলা সহজ। একজন সাধারণ মানুষ যার মাস শেষে টানাটানি, সে কিভাবে টাকাকে কর্মী বা বীজ হিসেবে ভাববে? তার তো প্রথম চিন্তা থাকে মাসটা কিভাবে পার করা যায়। এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন, আর এখানেই মানসিকতার আসল পরীক্ষা। বাফেটের দর্শনটা টাকার পরিমাণ নিয়ে নয়, বরং অভ্যাস আর নীতি নিয়ে। মূল বিষয় হলো, আগে সঠিক চিন্তাভাবনা আসবে, তারপর টাকা আসবে। অল্প আয়ের মানুষটির জন্য হয়তো মাসের শেষে বিশাল কিছু বাঁচানো সম্ভব নয়, কিন্তু 500 টাকাও যদি তিনি আলাদা করে বিনিয়োগের কথা ভাবেন, তাহলে তিনি পরিমাণ দিয়ে নয়, অভ্যাস দিয়ে ধনী হওয়ার মানসিকতা তৈরি করছেন। আসল বাধাটা হলো সীমাবদ্ধ চিন্তা। যখন কেউ ভাবে এটা আমার পক্ষে সম্ভব নয় বা এত অল্প জমিয়ে কি হবে, তখন সে নিজেই নিজের দুর্গের ভিত্তিটা দুর্বল করে দেয়। সম্পদশালী চিন্তাভাবনা আমাদের শেখায় যে অল্প হলেও শুরু করাটা জরুরি, কারণ এই মানসিকতাই আসল ভিত্তি। দারুণ পয়েন্ট। তাহলে মানসিকতার এই ভিত্তিটা যদি তৈরি হয়ে যায়, এরপর আসে সেই দুর্গের দেওয়াল তোলার পালা, সম্পদ বাড়ানোর প্রক্রিয়া। বইজিতে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয়েছে, যাকে বাফেট নিজে বলেন স্নোবল এফেক্ট। পাহাড় থেকে গড়িয়ে পড়া একটা ছোট্ট বরফের গোলা যেমন ধীরে ধীরে বিশাল আকার নেয়। আর এই স্নোবল এফেক্টটাকে কাজ করতে দেওয়ার জন্য সবচেয়ে জরুরি উপাদান হলো সময় আর ধৈর্য। বাফেটের একটা বিখ্যাত উক্তি আছে, সময় একটি চমৎকার ব্যবসার বন্ধু এবং গড় ব্যবসার শত্রু। এর মানে হলো, যদি আপনার বিনিয়োগ ভালো জায়গায় থাকে, তাহলে সময় আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। চক্রবৃদ্ধি সুদের জাদুটা সময়ের সাথেই বাড়ে। আর যদি আপনার বিনিয়োগ গড়পড়তা বা খারাপ জায়গায় থাকে, তাহলে সময় আপনার ক্ষতিই করবে।
বইটাতে একটা সহজ উদাহরণ ছিল যা বিষয়টা বুঝতে খুব সাহায্য করে। যেমন 10% সুদে 1000 টাকা বিনিয়োগ করলে প্রথম বছরে তা 1100 টাকা হয়। দ্বিতীয় বছরের সুদটা কিন্তু মূল 1000 টাকার উপর নয়, বরং নতুন আসল মানে 1100 টাকার উপর হিসাব হবে। ফলে সেটা হবে 1210 টাকা। তারপরের বছর 1331 টাকা। এটা সাধারণ যোগের মতো সরল রৈখিক বৃদ্ধি নয়, এটা একটা গুণোত্তর বা এক্সপোনেনশিয়াল বৃদ্ধি একদম। আর এই গুণোত্তর বৃদ্ধির শক্তিটা পুরোপুরি কাজে লাগানোর জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ওয়ারেন বাফেটের নিজের জীবনের দিকে তাকালেই আমরা এর প্রমাণ পাই। তার সম্পদে প্রায় 99% তৈরি হয়েছে তার 50তম জন্মদিনের পর। এটা আমাদের তাৎক্ষণিক ফল পাওয়ার মানসিকতাকে একটা বড় ধাক্কা দেয়। আমরা এমন এক যুগে বাস করি যেখানে সব কিছু দ্রুত চাই, কিন্তু সম্পদ তৈরি করাটা একটা ম্যারাথন, 100 মিটারের দৌড় নয়। কিন্তু এখানেই একটা সমস্যা। যখন বলা হয় যে আসল ফল পেতে 30 বা 40 বছর লাগবে, তখন অনেকেই হয়তো আগ্রহ হারিয়ে ফেলেন। এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার জন্য মানসিক শক্তি বা অনুপ্রেরণাটা আসবে কোথা থেকে? এটা একটা চমৎকার প্রশ্ন। এর উত্তর হলো প্রক্রিয়াটাকে বিশ্বাস করা এবং একে স্বয়ংক্রিয় করে তোলা। প্রতিদিন স্নোবলটা কত বড় হচ্ছে তা মাপতে গেলে চলবে না, বরং একটা ভালো বিনিয়োগ পরিকল্পনা করে প্রতি মাসে নিয়ম করে সেখানে বিনিয়োগ করে যেতে হবে। অনেকটা গাছ লাগানোর মতো। আপনি বীজ পুঁতে প্রতিদিন খুঁড়ে দেখেন না চারা বেরোলো কিনা। আপনি নিয়ম করে জল দেন, সার দেন, আর বিশ্বাস রাখেন যে সঠিক সময় গাছটা ফল দেবেই। এই প্রক্রিয়াটাকে বিশ্বাস করাই হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের মূল চাবিকাঠি। বেশ, তাহলে মানসিকতার ভিত্তি তৈরি হলো, সম্পদ বৃদ্ধির ইঞ্জিনও চালু হলো। কিন্তু এই ইঞ্জিনটাকে তো সঠিক পথে চালাতে হবে, মানে কোথায় বিনিয়োগ করতে হবে সেই কৌশলটাও জানতে হবে। এখানেই বাফেটের সবচেয়ে বিখ্যাত কৌশল ভ্যালিউ ইনভেস্টিংয়ের কথা আসে। বইয়ের উপমাটা আমার খুব পছন্দের। কোলাহলপূর্ণ চাকচিক্যময় দোকানের ভিড় এড়িয়ে একটা শান্ত দোকানে গিয়ে আসল মূল্যবান জিনিসটা খুঁজে বের করা। বাফেটের সে বিখ্যাত উক্তি তো আছেই, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। মানে দাম হলো যা আপনি দেন আর মূল্য হলো যা আপনি পান। ইনভেস্টিং মানে হলো এমন একটা কোম্পানি খুঁজে বের করা যার অন্তর্নিহিত মূল্য তার বর্তমান শেয়ারের দামের চেয়ে বেশি। অর্থাৎ আপনি 100 টাকার একটা জিনিস 70 টাকায় কিনছেন। এর জন্য প্রয়োজন গবেষণা, কোম্পানির ব্যবসা বোঝা এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করা। এটা কোনো হট টিপস বা অনুমানের খেলা নয়। কিন্তু এটা শুনতে যতটা সহজ, করা নিশ্চয়ই ততটাই কঠিন। যখন শেয়ার বাজার পড়ছে, চারদিকে ভয় আর হতাশা, তখন নিজের জমানো টাকা বিনিয়োগ করার জন্য তো অসাধারণ মানসিক শক্তির প্রয়োজন। বাফেটের সেই বিখ্যাত উক্তি, অন্যরা যখন লোভী হবে তখন ভীত হও, আর অন্যরা যখন ভীত হবে তখন লোভী হও, এটা সাধারণ বিনিয়োগকারী কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবে? ভয় তো একটা স্বাভাবিক অনুভূতি। আপনি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন। বাফেটের সাফল্য শুধু সংখ্যার খেলা নয়, বরং বলা যায় 90%ই আবেগের ওপর নিয়ন্ত্রণের খেলা। ভয় আর লোভ, এই দুটো অনুভূতি বিনিয়োগকারীদের সবচেয়ে বড় শত্রু। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, একবার একটা জনপ্রিয় টেক স্টকে বিনিয়োগ করেছিলাম কারণ আমার চারপাশের সবাই ওটা নিয়ে কথা বলছিল। কোনো গবেষণা করিনি, শুধু লোভে পড়েছিলাম। ফল যা হওয়ার তাই হলো। কয়েক মাসের মধ্যেই অনেক টাকা লোকসান হলো। সেদিন আমি বাফেটের লোভে অন্ধ না হওয়ার কথাটা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। তার মানে যখন সবাই ভয়ে সবকিছু বিক্রি করে দিচ্ছে, বাফেট তখন কেনার সুযোগ খোঁজেন। আর যখন সবাই লোভে অন্ধ হয়ে কিনছে, তিনি তখন বাজার থেকে বেরিয়ে আসার কথা ভাবেন। এটা তো সাধারণ মানব প্রবৃত্তির ঠিক উল্টো। একদম। তার কাছে বাজারের পতন বা মন্দা কোনো বিপর্যয় নয়, বরং ভালো কোম্পানির শেয়ার সস্তায় কেনার একটা ডিসকাউন্ট সেল। এই আবেগগত শৃঙ্খলাটাই তাকে ভিড় থেকে আলাদা করে। সাধারণ বিনিয়োগকারীর জন্য এর উপায় হলো বিনিয়োগের আগে নিজের একটা নিয়ম বা সিস্টেম তৈরি করে নেওয়া এবং বাজারের ওঠানামায় সেই নিয়ম থেকে বিচ্যুত না হওয়া। আবেগ দিয়ে নয়, যুক্তি আর পরিকল্পনা দিয়ে দুর্গ রক্ষা করতে হয়। তাহলে মানসিকতা, ইঞ্জিন আর কৌশলের পর এবার আসা যাক দুর্গের দেওয়ালগুলোকে প্রতিদিন মজবুত রাখার বিষয়, মানে একটি শক্তিশালী আর্থিক জীবনধারা তৈরি করা। বইটিতে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী নীতির কথা বলা হয়েছে, আয়ের চেয়ে কম খরচ করা বা লিভ বিলো ইয়োর মিনস। বাফেটের দর্শন অনুযায়ী
খরচ করার পর যা বাকি থাকে তা সঞ্চয় না করে সঞ্চয়ের পর যা বাকি থাকে তা খরচ করো। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকালকার দিনে যেখানে ভারী ভাড়া, বিল, যাতায়াতের খরচ আকাশ ছোঁয়া, সেখানে এই নীতিটা কতটা বাস্তবসম্মত? অনেকের তো মাসে শেষে সঞ্চয়ের জন্য কিছুই থাকে না। আবারও একটা দারুণ বাস্তবসম্মত প্রশ্ন। এই নীতিটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়। এর মানে কিন্তু কৃপণতা বা জীবনকে উপভোগ না করা নয়। এর আসল অর্থ হল সচেতন খরচ বা কনশিয়াস স্পেন্ডিং, অর্থাৎ আপনার টাকা কোথায় যাচ্ছে সে সম্পর্কে আপনি পুরোপুরি অবগত। আর সঞ্চয়ের পর যা বাকি থাকে তা খরচ করো, এর প্রায়োগিক দিকটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ বেতন পাওয়ার সাথে সাথেই আয়ের একটা নির্দিষ্ট অংশ, হোক তা 10% বা 5%, সরাসরি একটা আলাদা সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে সরিয়ে ফেলা, তারপর বাকি টাকা দিয়ে মাস চালানোর পরিকল্পনা করা। এতে সঞ্চয়টা একটা বাধ্যতামূলক খরচের মতো হয়ে যায়, ঐচ্ছিক বিষয় থাকে না। এই জীবনধারার সাথে ঋণ এড়িয়ে চলার একটা গভীর সম্পর্ক আছে, তাই না? বইয়ে একটা তরুণের গল্প ছিল যে বাফেটের কাছে পরামর্শ চাইতে গিয়েছিল। হ্যাঁ, বাফেট ঋণকে একটি প্লেগের সাথে তুলনা করেছেন। বিশেষ করে ক্রেডিট কার্ডের মতো উচ্চ সুদের ঋণকে তিনি আর্থিক আত্মহত্যার শামিল মনে করেন। ওই তরুণটির উপর স্টুডেন্ট লোন আর ক্রেডিট কার্ডের বিশাল বোঝা ছিল। সে যখন বাফেটকে জিজ্ঞেস করে যে কখন বিনিয়োগ শুরু করবে, বাফেট তাকে বলেছিলেন, আগে নিজেকে এই ঋণ থেকে মুক্ত করো। কারণ একদিকে আপনি হয়তো বিনিয়োগ করে 10-12% লাভ করছেন, কিন্তু অন্যদিকে ক্রেডিট কার্ডে 18-20% সুদ দিচ্ছেন। এটা অনেকটা এক বালতি জল ভরে অন্য ফুটো বালতিতে ঢালার মতো। দুর্গের দেয়ালে যদি ঋণের মতো বড় ফুটো থাকে, তাহলে সেই দুর্গ কখনোই মজবুত হবে না। আসল বিলাসিতা হলো আর্থিক চাপ থেকে মুক্তি। এই সব কিছুর পাশাপাশি আরও দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ: ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি এবং আজীবন শেখার অভ্যাস। বাফেটের দর্শন অনুযায়ী প্রতিদিন মাত্র 1% উন্নতিও 1 বছরে বিশাল পরিবর্তন আনতে পারে। আপনি কি জানেন, তিনি আজও তার দিনের প্রায় 80% সময় বই পড়ে এবং বিভিন্ন কোম্পানির রিপোর্ট বিশ্লেষণ করে কাটান? এটা তার কাছে কোনো শখ নয়, এটা তার কাজের মূল অংশ। তার কাছে জ্ঞান ঠিক চক্রবৃদ্ধি সুদের মতোই, যত জমা হয় ততই এর মূল্য বাড়ে। ওয়ারেন বাফেটের আরেকটি দারুণ উক্তি হল, যত শিখবেন তত আয় করবেন। এর মানে হলো ক্রমাগত শেখার মাধ্যমে নিজের দক্ষতা ও মূল্য বাড়ানো। কারণ এ পৃথিবীতে টাকা সবসময় মূল্যবান জিনিসের দিকেই আকৃষ্ট হয়। স্কুল কলেজের পড়াশোনা শেষ মানেই শেখা শেষ নয়, বরং জীবনের আসল স্কুল তো তারপরই শুরু হয়। এই অভ্যাসটাই একজনকে ভিড় থেকে আলাদা করে দেয় এবং তার দুর্গটিকে সময়ের সাথে আরও শক্তিশালী করে তোলে। তাহলে পুরো আলোচনাটাকে যদি গুটিয়ে আনি, আমরা আসলে টাকা দিয়ে একটা দুর্গ তৈরির বিভিন্ন ধাপ নিয়ে কথা বললাম। এর ভিত্তি হলো সম্পদশালী চিন্তাভাবনা, ইঞ্জিন হলো চক্রবৃদ্ধি সুদ, প্রতিরক্ষার কৌশল হলো ভ্যালু ইনভেস্টিং আর আবেগ নিয়ন্ত্রণ, আর দেওয়ালগুলোকে মজবুত রাখার উপায় হলো আয়ের চেয়ে কম খরচ করা এবং ঋণমুক্ত থাকা। বইয়ের গাড়ির উপমাটাও এখানে খুব প্রাসঙ্গিক। টাকা হয়তো গন্তব্যে পৌঁছানোর একটি বাহন হতে পারে, কিন্তু গাড়ির স্টিয়ারিংটা নিজের হাতেই থাকা উচিত। একদম ঠিক। আর চূড়ান্ত বার্তাটা হলো, সত্যিকারের সম্পদ শুধু ব্যাংক ব্যালেন্সে মাপা যায় না। আসল সম্পদ হলো মানসিক শান্তি, নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তামুক্ত থাকা। সেই দুর্গের ভেতরে থাকা নিরাপত্তাটাই আসল সম্পদ। চিন্তাভাবনায় ধনী হয় আসল লক্ষ্য, টাকা তার ফলাফল মাত্র। দারুণ একটা সমাপ্তি। আজকের এই আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে শ্রোতাদের জন্য একটা ভাবনার প্রশ্ন রেখে যেতে চাই। আপনার আর্থিক দুর্গটি গড়ার জন্য এমন কোনো একটি ছোট কিন্তু ধারাবাহিক ইট বা অভ্যাস আপনি আজ থেকেই গাঁথা শুরু করতে পারেন, যা আগামী দিনে আপনার জন্য একটি ভিন্ন এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।